আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মাফি রহমান। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও দ্য কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও প্রধানমন্ত্রী কানাডা সফরে থাকায় এখনও বৈঠকের সময় নির্ধারণ করা যায়নি। গতকাল কমনওয়েলথ মহাসচিব শার্লি আইকর্ক বোচওয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল লন্ডনে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ভার্স প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও 14 দলের মুখপাত্র এসব পরিচয়ের আড়ালে ঝালকাঠির মানুষের কাছে আমির হোসেন আমুর আরেকটি পরিচয় ভূমিদস্যু, কমিশন বাণিজ্য কারিগর আর নগদে বিশ্বাসী। উন্নয়নমূলক কাজের সব কমিশন জমা পড়ত তার কাছে। পছন্দ হলেই যে কারো জমি দখল করে নিতেন। সরকারি জমি দখল করে বানিয়েছেন বাবা মায়ের নামে স্কুল কলেজ। নগদে বিশ্বাসী আমু ঘুমাতেন টাকার বিছানায়। 26 কোটি 27 লাখ টাকা অবৈধ সম্পদ, 31 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আমুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। দেশের রাজনীতি অঙ্গনে প্রভাবশালী নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। 2 বার মন্ত্রী হওয়ায় ঝালকাঠির রাজনীতি ও প্রশাসন চলত তার একক কর্তৃত্বে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দল এবং নিজ দলের লোকজনকে যখন তখন মামলায় হয়রানি করতেন। ঝালকাঠি এলাকায় কারো জমি পছন্দ হলে মামলার ভয় দেখিয়ে লিখে নিতেন। পেট্রোল পাম্প গুড়িয়ে দিয়ে জমি দখলে নিয়েছেন। সরকারি ভূমি দখল করে বানিয়েছেন আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ। ঝালকাঠি কালেক্টরেট স্কুলের জমিতে প্রভাব খাটিয়ে প্রয়াত স্ত্রীর নামে 2টি প্রতিষ্ঠান নির্মাণ করেন। আমাদের নিজস্ব বসত বাড়ি ভাঙচুর করে, আমাদের জমি দখল করে, আমাদের উচ্ছেদ করার জন্য কমপক্ষে 6টি মামলা, মিথ্যা মামলা আমাদের উপরে দাখিল করে। আমুর হোসেন আমু সম্পত্তি আমার সম্পত্তি জোরপূর্বক নিয়ে সে কলেজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে নৌকার মনোনয়ন পাইয়ে দিতে প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিতেন। আমুর ক্যাশিয়ার ছিলেন 4 জন: জাকির, কামাল, হাফিজ ও সুরুজ। আমির হোসেন আমু প্রায় সব লেনদেন করতেন নগদ টাকায়, ঘুমাতেন টাকার জাজিমে। তার নির্দিষ্ট একটি বাহিনী ছিল, সেই বাহিনী বিভিন্ন অফিসে গিয়ে আধিপত্য বিস্তার করত এবং তারাই ঠিক করত কোন টেন্ডারটি, কাজটি কোন ঠিকাদার পাবে। আমাদের তাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে অনেক হুমকি দুমকি দেওয়ার পরে তারপরে জায়গা সে জোর করে নিয়ে গেছে। এই জায়গার কোনো টাকাও দেয় নাই। আমাদের ওইখানে একটা পেট্রোল পাম্প, সেও সে জোর করে নিয়ে গেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমুর বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। বাড়িতে পাওয়া যায় নগদ 5 কোটি টাকা। এলজিইডি, গণপূর্ত ও সড়ক বিভাগ সহ ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কাজের টেন্ডার, সড়ক সেতু নির্মাণ, অবকাঠামো উন্নয়নের কমিশন আমুর কাছে বাধ্যতামূলকভাবে দিতে হতো। এসব কাজের লেনদেনের দায়িত্বে ছিলেন তার ভাইরা ও শালিকা। জমি দখলের জন্য একটা বাহিনী ছিল, টেন্ডারবাজির জন্য 4 খলিফা নামে খ্যাত ছিল, অফিস আদালতের চাকরির জন্য একটা বাহিনী ছিল, বিএনপি দমনের জন্য একটা বাহিনী ছিল। আমুর পাশাপাশি তার ভাইরা ও শালিকার নামেও অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির মামলা করেছে দুদক। এত সব সম্পদ আর প্রভাব থাকার পরও আমির হোসেন আমুর ঠিকানা এখন জেল। আতিকা রহমান, আরটিভি। ঈদুল আজহার ছুটি 10 দিন হলেও 5ম দিনে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি মানুষের আনাগোনা। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলো সময় মতো স্টেশনে প্রবেশ করছে। লম্বা ছুটি হওয়ায় ভোগান্তি ছাড়া স্বস্তিতে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। এদিকে ভারত সহ পাশের কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।
জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেট্রো রেল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড অর্থাৎ জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার পর মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঢাকায় ফেরা ট্রেনের শিডিউলগুলোর কি অবস্থা দেখছেন এবং ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা আর যাত্রীরা মাস্ক পরছেন কিনা জানাবেন। মারফি, আসলে রাজশাহী থেকে যে ট্রেনগুলো ঢাকায় ফেরত আসছে সেটি বাদে সবগুলোই কিন্তু সময় মতো এসেছে এবং যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা স্বাচ্ছন্দ্যেই ঢাকা ফিরে আসতে পেরেছেন। স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল, যেহেতু নাটোরের একটি জায়গায় কিছুক্ষণ আগে আন্দোলন হয়েছিল রেল স্টেশন সংস্কারের দাবিতে, সেখানে 2 ঘন্টা 20 মিনিট পুরো রেলপথ বন্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে সেটি ছেড়ে দেওয়া হয়, যার ফলে ওই ট্রেন ব্যতীত সবগুলো ট্রেনই সময় মতো স্টেশনে এসেছে এবং যে ট্রেনগুলো যখন আসবে তারপরে যখন আবার ফিরে যাবে সেক্ষেত্রে তারা সময় মতো ছাড়তে পারবেন এমনটি আশা করছেন। আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে মাস্ক পরার বিষয়ে, এটি আসলে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে সাধারণ যাত্রীকে তারা সচেতন করছে, তবে আমরা যাত্রীদের মাঝে তেমন সচেতনতা দেখছি না। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, হঠাৎ 2-1 মানুষকে দেখা যাচ্ছে তারা মাস্ক পরে এসেছেন। অনেকের সঙ্গে যখন আমরা কথা বলেছি তখন অনেকে বলছেন যে আসলে এই বিষয়ে তারা জানেন না, আবার কেউ কেউ বলছেন যে জানেন কিন্তু কোনো কারণে তারা পরে আসেননি, এই ধরনের কথা তারা বলছেন। স্বাস্থ্যবিধি মানানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছে, তবে সেই বালাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা আশা করছি আগামী 2-3 দিন পরে যখন ফিরতি যাত্রায় মানুষের চাপ বাড়বে তখন আসলে মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে তারা আসলে কতটুকু কঠোর হয় কিংবা মাস্ক না পরে যদি ট্রেনে ওঠে সেখানে কোনো বাধা পায় কিনা সেটি আসলে দেখার বিষয়। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন, আসলে দেখার বিষয় যে আসলে সেই সময় সেটি সফল হতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে রেল স্টেশন থেকে সর্বশেষ। মারফি। সাকিব, আপনাকে ধন্যবাদ। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ভিড় করছেন মানুষ। নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে ছুটি কাটাতে পাহাড়ে এসেছেন পর্যটকরা। বান্দরবানের হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড় ভ্রমণ পিপাসুদের। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পারে যমুনা স্কাইভিউ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লেগেছে। অনেকেই আবার উপভোগ করছেন যমুনা সেতু ও রেল সেতুর দৃশ্য। পাশাপাশি নৌকাযোগে নদী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রাইড উপভোগ করছেন দর্শনার্থীরা। তীব্র গরমে কেউ কেউ একটি স্বস্তি পেতে নামছেন ওয়াটার কিংডমের সুইমিং পুলে। এখন নীলাচল যাবো, নীলগিরি যাবো, থামসি যাবো। ওয়েদারটা একটু ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। খুবই ভালো লাগতেছে, চমৎকার একটা ভিউ। ঈদের পরে পরিবার সহ এসেছি, অবশ্যই খুব ভালো লাগছে। দিন ক্লাস করতাম, ক্লাস করে সময় পাওয়া যেত না ঘুরার, এখন ছুটি পেয়েছি, ঘুরে অনেক ভালো লাগছে। 3 ঘন্টা পর রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে অবরোধ তুলে নিয়েছে স্থানীয়রা। এতে সকাল 9টা থেকে সারা দেশের সঙ্গে রাজশাহী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে ভোর থেকে চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি ট্রেন স্টেশনের কাছে থেমে থাকে। এদিকে স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে সিল্ক সিটি, সাগরদাড়ি, বরেন্দ্র ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার। পাকশী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রেলপথ 3 ঘন্টা অবরোধের পর তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। 58 দিনের নিষেধাজ্ঞায় শেষে মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা। আজ রাত 12টার পর থেকে জেলেরা নদীতে গিয়ে মাছ ধরতে পারবে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলেপল্লীতে। অনেকে জাল নৌকা ও ইঞ্জিন মেরামত করছেন। সাগরে নামতে প্রস্তুত নোয়াখালী হাতিয়ার 20টি ঘাটে প্রায় লক্ষাধিক জেলে।
সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্রসীমার সব ধরনের মৎস্য অবতরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আজ মধ্যরাত পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞার 1 মাসেও সরকারের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেক জেলে। বর্ষা আমরা লাইন করে লইছে, যাইবো সাগরও যাইবো, আর আমরা যদি রাত 12টার দিকে যাইবো। এখন কেউ ইঞ্জিলের কাজ করতেছে, কেউ বোর্ডের কাজ করতেছে, কেউ জালের কাজ করতেছে। মানুষের উয়াস কাজ থাকিও নদী থেকে জানো সাগরে। ইনশাল্লাহ আমরা কিছু ফুট বাড়িব, আর যে চাল টাইল দেওয়া হয়েছিল আমাদের পোষে না। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।